তো দেখো, আজকে আমরা ক্লাস 10 এর প্রথম টপিকটা আরম্ভ করছি। কি না, ক্লাস 10 এর প্রথম টপিকটা আরম্ভ করছি, পরিবেশ এর জন্য ভাবনা। ঠিক আছে, এনভায়রনমেন্টাল কনসার্ন। এখানে আমরা কি কি পড়বো দেখো। প্রথম কথা হচ্ছে পৃথিবীর, একটা পৃথিবী যে থাকে আমাদের, সেই পৃথিবীটা কেমন আকৃতির হয়? জিওড, মানে আলু যেরকম দেখতে, আলুর মতো। এবার দেখো, এই যে উঁচা অংশটা যেটা থাকবে সেটা হচ্ছে পাহাড়, এবং নিচের অংশটা হচ্ছে, সেটা হয়ে যাবে কি না, জল থাকবে। তাহলে দেখো, ভালো করে বলে দিচ্ছি। আমাদের এই যে পৃথিবীর একচুয়ালি আকৃতি গোল নয়, এরকম আলুর মতো এবড়া খাবড়া জিওড থাকে। যেই অংশটা উঁচা থাকে সেটাকে আমরা বলি পাহাড়, এবং যেই অংশ ঢালু থাকে সেখানে জল জমা হয়ে যায়। ঠিক আছে, জল জমা হয়ে যায়, সেখানে হয়ে যাবে সমুদ্র, পুকুর, নদী, খাল ইত্যাদি। ঠিক আছে, তো এটা হচ্ছে জিওগ্রাফির পার্ট। আমরা কিন্তু সেটা পড়বো না। আমরা কি পড়বো না, আমরা পড়বো ফিজিক্যাল সায়েন্সে পরিবেশের জন্য ভাবনা, মানে এনভায়রনমেন্টাল কনসার্ন, মানে অ্যাকচুয়ালি পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলটা কেমন, বায়ুমণ্ডলের ভাগগুলা কেমন, বায়ুমণ্ডলে কি কি আছে, সেইগুলা সম্পর্কে আমরা অধ্যয়ন করবো। ঠিক আছে, এবারে বায়ুমণ্ডল যে আছে, বায়ুমণ্ডল বা পরিবেশ আমরা কাকে বলবো না, পরিবেশের মধ্যে দুটো উপাদান থাকবে। কি কি? এক হচ্ছে সজীব উপাদান, কি থাকবে? সজীব উপাদান। আর দুই হচ্ছে কি থাকবে? নির্জীব উপাদান। নির্জীব উপাদান। সজীব উপাদানের মধ্যে কি কি থাকবে না, উদ্ভিদ, প্রাণী, অণুজীব। আর নির্জীব উপাদানের মধ্যে কি কি থাকবে? মাটি, খনিজ লবণ, বাতাস, জল, আলো, উষ্ণতা। ঠিক আছে, তো এবারে আমরা দেখি যে বায়ুমণ্ডলের যে গঠনটা, পৃথিবীকে ঘিরে থাকা যে অদৃশ্য মিশ্র গ্যাসীয় পদার্থের আবরণ আছে, তাকেই আমরা কি বলি? বায়ুমণ্ডল। অ্যাকচুয়ালি কিন্তু বায়ুমণ্ডলটা পৃথিবীর বাইরে, মানে পৃথিবীকে ঘিরে যে একটা স্তর আছে, ধরো এটা হচ্ছে পৃথিবী, ধরো এর বাইরে অতটা এরিয়া জুড়ে একটা স্তর আছে, সেই স্তরটাকে আমরা কি বলছি? বায়ুমণ্ডল। যেটাকে আমরা মোটামুটি 5টি থেকে 6টি ভাগে ভাগ করি। এখন মোটামুটি অনেক বই 6টা দেওয়া থাকে, তবে মেন 5টি হয়। ঠিক আছে, প্রথম যেটা স্তর সেটাকে আমরা কি বলি? ট্রোপোস্ফিয়ার। প্রথম যেটা স্তর সেটাকে কি বলি? ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার কত কিলোমিটার থেকে কত কিলোমিটার থাকে না, ট্রোপোস্ফিয়ার প্রথম যেটা 16 থেকে 20 কিলোমিটার কি থাকে, 16 থেকে 20 কিলোমিটার হয় আমাদের কি, মানে পৃথিবীর মাটির পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 20 কিলোমিটার পর্যন্ত থাকে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা কত হয় না, উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে -56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। 15 ডিগ্রি থেকে কত হবে? -56 ডিগ্রি সেলসিয়াস। ট্রোপোস্ফিয়ারের উপরের যে সীমান্ত অঞ্চল, ধরো এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তো এই ট্রোপোস্ফিয়ারের উপরে এই যে রেখার এই সীমান্ত অঞ্চলটাকে আমরা বলি ট্রোপোপোজ। সীমান্ত অঞ্চলটা কি বলা হয়? ট্রোপোপোজ, যেটার উষ্ণতা হয় -56 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি পরীক্ষায় পড়ে যে ট্রোপোস্ফিয়ারের কোন স্তরে -56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তাহলে তোমাকে বলতে হবে ট্রোপোপোজ। বুঝে বুঝে পড়তে হবে। ফিজিক্যাল সায়েন্স যদি বুঝে বুঝে পড়ো তাহলে কোশ্চেন করতে পারবে, না হলে পারবে না। বলবে কি না, ট্রোপোস্ফিয়ারের কোন অঞ্চলে -56 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাওয়া যায় না, ট্রোপোপোজ, যেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের সীমান্তবর্তী অঞ্চল। আচ্ছা, এই অঞ্চলের মধ্যেই আমরা যত রকমের ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতি থাকে, ঝড়, বৃষ্টি, বজ্রপাত সবকিছু ঘটনাগুলি ঘটে। তার জন্য ট্রোপোস্ফিয়ারকে আমরা কি বলি? ক্ষুদ্রমণ্ডল বলা হয়। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হলো যে ক্ষুদ্রমণ্ডল কাকে বলা হয়। ক্লাসের শেষে আমি যতটুকু আজকে বলে দিই, আমার ফিজিক্যাল সায়েন্সের যে ক্লাস আরম্ভ হচ্ছে, প্রত্যেকটা টপিক, আর এটা ধরো আজকে একটা ক্লাসই শেষ হয়ে যাবে, ছোট টপিক। এরপরে যে টপিকগুলো থাকবে সেগুলো 2টা 3টা ক্লাস, প্রত্যেকদিন যতটুকু পড়াবো তার সেখান থেকে কি কি কোশ্চেন হতে পারে, কোশ্চেনও দেওয়া থাকবে। সেই কোশ্চেনগুলো স্ক্রিনশট নিয়ে তোমাদের তৈরি করতে হবে। যেগুলো পারবে না কমেন্টে বলতে হবে, দিলে আমি সেগুলোর অ্যান্সার করে তোমাদের রেডি করে দিব। ঠিক আছে, এখন চলো দেখি এবারে তাহলে ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল কেন বলা হয় বোঝা গেল। এবারে ট্রোপোস্ফিয়ারের পরের স্তরের নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কত থাকে না, ট্রোপোস্ফিয়ারের পরে মোটামুটি 45 কিলোমিটার পর্যন্ত কি থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারের উপরে 45 কিলোমিটার পর্যন্ত কি দেখতে পাওয়া যাবে? স্ট্র্যাটোস্ফিয়ার। এখানকার উষ্ণতা কত হয় না, -56, আমি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শেষ করেছিলাম? -56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস হয়। ঠিক আছে, এই স্তরে বাতাসের পরিমাণ কম থাকে, ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ, ঝড় এগুলো কিছুই থাকে না। তার জন্য একে শান্ত মণ্ডল বলা হয়। আর এইখানেই সাধারণত কি হয়, আমাদের যে প্লেন এগুলো যাতায়াত করে। ঠিক আছে, যাতে মেঘ, ঝড়, বৃষ্টি কিছু থাকে না, স্ট্র্যাটোস্ফিয়ারেই যাতায়াত করে, যেটাকে বলা হয় আমরা কি? শান্ত মণ্ডল। শান্ত মণ্ডলের উপরেই এই যে ধরো শান্ত মণ্ডলটা কত আছে? 45 কিলোমিটার আছে। সেই 45 কিলোমিটার শেষ যে 15 থেকে 20 কিলোমিটার থাকে, সেইটাকে বলা হয় ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার। ঠিক আছে, ওজোন স্তর মানে ওজোন গ্যাস লক্ষ্য করা যায়। এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারের সীমান্ত অঞ্চলকে কি বলা হবে? স্ট্র্যাটোপোজ। ট্রোপোস্ফিয়ারের সীমান্ত অঞ্চলকে কি বলা হয়েছিল? ট্রোপোপোজ। স্ট্র্যাটোস্ফিয়ারের সীমান্ত অঞ্চলকে কি বলা হবে? স্ট্র্যাটোপোজ। বোঝা গেল? আচ্ছা, এবার ট্রোপোস্ফিয়ারের পরের স্তর কি? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কত থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারের পরে প্রায় 85 কিলোমিটার পর্যন্ত। কত? 85 কিমি পর্যন্ত থাকে। ঠিক আছে, 85 কিলোমিটার পর্যন্ত থাকে কি? মেসোস্ফিয়ার। ঠিক আছে, এই স্তরে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পেতে থাকে। কত হয়ে যায় না, -92 ডিগ্রি সেলসিয়াস। হ্রাস পেতে পেতে সর্বোচ্চ কত হয়? -92 ডিগ্রি সেলসিয়াস। এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা। ঠিক আছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা তাহলে কোন স্তরে লক্ষ্য করা যায়? কোশ্চেনগুলো বলছি, ভালো করে লিখে রাখতেও পারো। পরীক্ষায় পড়বে যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে তার মধ্যে সর্বোচ্চ উচ্চতা মানে উষ্ণতা হ্রাস পেতে পেতে বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা কোন স্তরে লক্ষ্য করা যায়? মেসোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। কত? -92 ডিগ্রি সেলসিয়াস। আর একই রকম ভাবে মেসোস্ফিয়ারের যে উপরের স্তর, এই যে সীমান্তবর্তী অঞ্চলটাকে কি বলবো আমরা? মেসোপোজ। সীমান্তবর্তী অঞ্চলকে কি বলবো? মেসোপোজ। এরপরে আছে কি? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কত কিলোমিটার না, মেসোস্ফিয়ারের পরে 500 কিলোমিটার পর্যন্ত থাকে কি? থার্মোস্ফিয়ার। ঠিক আছে,
থার্মোস্ফিয়ারে উষ্ণতা কত হয় -92°C থেকে 92°C করেছিলাম 1200°C হয় কি থার্মোস্ফিয়ার। এই স্তরেই কিন্তু যত রকমের তেজস্ক্রিয় ধনাত্মক ঋণাত্মক আধান সব কিন্তু এইখানেই ঘোরাঘুরি করে, যত রকম মানে তরঙ্গ আছে, এই জন্য কি আয়োনোস্ফিয়ারও বলা হয়। থার্মোস্ফিয়ারে আমরা যে পৃথিবী থেকে যে বেতার তরঙ্গ পাঠাই, যে রেডিও শুনি, সেই রেডিও থার্মোস্ফিয়ারে গিয়েই প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। আর এই স্তরেই কি দেখতে পাওয়া যায়, মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়। একই রকম ভাবে থার্মোস্ফিয়ারের সীমান্তবর্তী অঞ্চলকে আমরা কি বলবো, থার্মোপোজ। থার্মোস্ফিয়ারের সীমান্তবর্তী অঞ্চলকে আমরা কি বলবো, থার্মোপোজ। বোঝা গেল? একই রকম দেখো, ট্রপোস্ফিয়ারের সীমান্তবর্তী অঞ্চলকে ট্রপোপোজ, স্ট্র্যাটোপোজ, মেসোপোজ, থার্মোপোজ। এরপরে আমাদের কি আছে, এক্সোস্ফিয়ার। এটা হচ্ছে বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারের উপরে 750 কিলোমিটার পর্যন্ত আছে। এগুলো বলা আছে 750 কিলোমিটার পৃথিবী পৃষ্ঠ থেকে না, থার্মোস্ফিয়ারের পরে 750 কিলোমিটার পর্যন্ত আছে। এখানে উষ্ণতা কিন্তু কত হয়ে যায়, 1200°C থেকে 1600°C। এবারে বলো তো, তাহলে সব থেকে বেশি উষ্ণতা কোথায় দেখতে পাওয়া যায়, সব থেকে বেশি উষ্ণতা কোথায় দেখতে পাওয়া যায়, এই এক্সোস্ফিয়ারে। এরপরে একটা স্তর আছে যেটা বলা হয়, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরে শেষ মানে এর পরের অংশটাকে বলা হয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, যেখানে উষ্ণতা 1600°C বেশি। দেখো এই মাঝখানে আমি একটা কোশ্চেন বলেছিলাম যে কোন স্তরে সব থেকে বেশি, যেটা আমাকে কমেন্ট করে জানাবে, কোন স্তরে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় এবং কত। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে এক্সোস্ফিয়ার উষ্ণতা কত হয়ে গেল, 16°C। এইখানেই যত রকম আমাদের কৃত্রিম উপগ্রহ বলো, স্যাটেলাইট বলো, সবকিছু এই স্ফিয়ারেই দেখতে পাবে। তাহলে কোন স্তরে আমাদের কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কি এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল বায়ুমণ্ডলের যে ভাগ, আমাদের টোটাল 5টাই, এরপরে যেটা ম্যাগনেটোস্ফিয়ার থেকে তার উপরেটাই বলে এগুলো, মানে সেটা খুব একটা মোটামুটি 5টি হচ্ছে মেন, বাকি ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আশা করি এটার ওভারঅল কনসেপ্ট বোঝা গেল। এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেটাও বললাম। ট্রোপোস্ফিয়ার থেকে আসতে পারে ট্রোপোপোজের সীমান্তবর্তী অঞ্চল, কোথায় তার উষ্ণতা সবথেকে কম হয়, -56°C উষ্ণতায়। ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। কোশ্চেন সব আমার দেওয়া থাকবে, যেগুলো তোমাদের করতে হবে। মোটামুটি এটা হচ্ছে বায়ুমণ্ডলের একটা কি ভাগ। এবারে এখানে উচ্চতা ভেদে উষ্ণতা ও চাপের যে পার্থক্য কোথায় কি হয় না হয়, সেটা বললাম যে ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা কোথায় হ্রাস হয়, মেসোস্ফিয়ারে সবচেয়ে কম হয়ে যায়, তারপর আবার বাড়তে থাকে, সেগুলো সব বলা হয়েছে। বায়ুমণ্ডলীয় চাপ কি হয় না, বায়ুমণ্ডলীয় চাপ যত উপরের দিকে উঠে যাবে তত কিন্তু বায়ুমণ্ডলের চাপ ভূপৃষ্ঠ সমুদ্রতল বরাবর বায়ুস্তরের চাপ সবচেয়ে ভারী হয়, এবং ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যাবে তত বায়ুর চাপ কি হয়, কমতে থাকে। মানে উপর থেকে যত উঠে যাবে তত বায়ুর চাপ কি হয়, কমতে থাকে। এই যে ট্রোপোস্ফিয়ার আছে এইখানটায়, ট্রোপোস্ফিয়ারে 10⁻⁻1 বায়ুর চাপ হয়ে যায়, স্ট্র্যাটোস্ফিয়ারে 10⁻³ হয়ে যায়। যত উপর দিকে উঠে যাবে তত বায়ুর চাপ কি হবে, কমতে থাকবে। ঠিক আছে, এবারে আমি এখানে একটা বলেছিলাম যে তোমাদের যে ওজোন স্তর, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার যে এখানে ছিল, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই বলেছিলাম কি যে 15 থেকে 20 কিলোমিটার বা 20 থেকে 30 কিলোমিটার স্তরটা ওজোন স্তর বলা হয়, যেটা অ্যাকচুয়ালি কি বায়ুমণ্ডলে ওজোন গ্যাস থাকে। ওজোন গ্যাস থাকে, তো এই ওজোন স্তর সম্পর্কে আমরা একটু পড়বো এখন। ওজোন স্তর সম্পর্কে পড়বো। ঠিক আছে, তো দেখো ওজোন স্তর, প্রথম কথা ওজোন স্তর কোথায় দেখতে পেয়েছিলাম না, স্ট্র্যাটোস্ফিয়ার, শান্ত মণ্ডল যেখানে দেখতে পেয়েছিলাম। কোথায় দেখতে পেয়েছিলাম, শান্ত মণ্ডলে। শান্ত মণ্ডলে আমরা কি দেখতে পেয়েছিলাম, ওজোন স্তর। ওজোন স্তর, ওজোন গ্যাসের সঙ্গে আশা করি জানো O3, 3টা অক্সিজেন অণু নিয়ে তৈরি হয় কি ওজোন গ্যাস। আচ্ছা এই ওজোন স্তরের উৎপত্তি কিভাবে হয় না, দেখো 3টা অক্সিজেন, প্রথমে স্ট্র্যাটোস্ফিয়ারে কি আছে, O2 আছে, O2 আছে, ঠিক আছে। O2 সেখানে কম তরঙ্গ দৈর্ঘ্য সূর্যালোক আছে, সেই সূর্যালোকের সাথে আরেকটা অক্সিজেন যুক্ত হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে O, ঠিক আছে, দিলে তৈরি হয়ে যাবে কি O3, ওজোন। বোঝা গেল? কিসের মাধ্যমে, সূর্যালোকের মধ্যে অবস্থিত তরঙ্গের জন্য। ঠিক আছে, আর এই ওজোন স্তরের জন্য কিন্তু সূর্যের যে ক্ষতিকারক রশ্মিগুলো আছে সেই রশ্মিগুলো থেকে আমরা রক্ষা পাই। কিন্তু এই ওজোন স্তরকে ধ্বংস করছে কে না, কিছু গ্যাস যেগুলো আমরা তৈরি করছি, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে, নাইট্রোজেন অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি, কার্বন মনোক্সাইড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, যেগুলোকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস। তাহলে ওজোন স্তর ধ্বংসের পিছনে NO2 এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যারা কি করে অক্সিজেনকে কি করে বিভাজিত করে দেয়, অক্সিজেনকে কি করে বিভাজিত করে দেয়, কিভাবে করবে দেখো। এই ধরো NO2 গ্যাস আছে, NO2 গ্যাসের সাথে O3 এর বিক্রিয়া হবে, বিক্রিয়া হলে কি উৎপন্ন করবে না, বিক্রিয়া হলে উৎপন্ন করবে NO প্লাস O2। তাহলে ওজোন স্তর নষ্ট হয়ে গেল। একই রকম ভাবে NO যে আছে, NOর সাথে ভালো করে দেখো, একই রকম ভাবে NOর সাথেও ওজোন গ্যাস বিক্রিয়া করবে, দিয়ে তৈরি করবে কি না, তৈরি করবে NO2 প্লাস কি অক্সিজেন। দেখো মনে রাখা খুবই সহজ, NO2 এর সাথে যদি ওজোন বিক্রিয়া করে NO উৎপন্ন করবে, O2 উৎপন্ন করবে, আর NOর সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে তাহলে NO2 উৎপন্ন করবে আর O2 উৎপন্ন করবে। বোঝা গেল? বোঝা গেল কিনা? NO উৎপন্ন করবে আর O2 উৎপন্ন করবে। এটা হচ্ছে ওজোন স্তর ধ্বংসে NO আর NO2 যদি ভূমিকা বলে তোমাকে এই বিক্রিয়া সহ কিন্তু লিখতে হবে। আর CFC গ্যাস কিভাবে ক্ষতিগ্রস্ত করছে না, CFC মানে কি ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন এটা সাধারণত CFCl3, ঠিক আছে, এই আকারে থাকে। CFCl3 এটা কিন্তু অতিবেগুনি রশ্মির প্রভাবে মানে আলট্রাভায়োলেট রশ্মির প্রভাবে ভেঙে যায়, ভেঙে কি হয় CFCl2 হয়, প্লাস ক্লোরিন হয়ে যায়, মুক্ত ক্লোরিন, ঠিক আছে, মুক্ত মূলক হয়ে যায়। এই মুক্ত ক্লোরিনটা কি করে O3 এর সাথে বিক্রিয়া করে দেয়, O3 এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে না ClO তৈরি করে,
ClO তৈরি করে প্লাস O2 তৈরি করে দেয়। ঠিক আছে, ClO প্লাস O2 তৈরি করে দেয়। বুঝা গেল? এই মুক্তমূলকটা কি পরে জানবে তোমরা যখন 11 12 কেমিস্ট্রি পড়বে। একটা সবসময় এরকম ভাবে সবসময় আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে একটা করে ক্লোরিন মুক্ত হচ্ছে, ওজনকে নষ্ট করছে, আবার একটা মুক্ত হচ্ছে, এরকম তো অজস্র আছে না। এরকম করতে 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 আমাদের কি করছে, ওজোন স্তরটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। তাহলে এখান থেকে ওজোন স্তর কোথায় আমরা দেখতে পেয়েছিলাম, স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 30 কিলোমিটার বা 15 থেকে 25 কিলোমিটার, এটা মেজার করে না শান্তমণ্ডলে। ওজোন স্তরে কি কাজ করে না, ওজোন স্তরে সূর্য থেকে যে অতি মানে ক্ষুদ্র ধ্বংসাত্মক যে আলট্রাভায়োলেট রশ্মিগুলো, বিভিন্ন রকমের রশ্মিগুলো আছে, সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করে। কিন্তু এই ওজোন স্তর ক্ষতের পিছনে কোন কোন গ্যাস বিশেষ ভূমিকা পালন করে, NO2 আর হচ্ছে কি CFC, ক্লোরোফ্লোরো কার্বন। কিভাবে করে, তিনটা বিক্রিয়া দিয়ে তোমাদের দেখালাম। ঠিক আছে, এই হচ্ছে ওজোন স্তরের কাজ। এবারে আমাদের এই যে ওজোন স্তর ধ্বংস হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেটা তো সবাই জানো। মানুষের উপরে কি হবে, চামড়ার ক্যান্সার হয়ে যাবে, আলট্রাভায়োলেট রশ্মি দিয়ে চোখে ছানি পড়তে পারে, বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে, যেগুলো তোমাদের পড়তে হবে টেক্সট বই থেকে। জলবায়ুর উপরে কি প্রভাব হবে, জলবায়ুর উপরে উষ্ণতা বৃদ্ধি পাবে, যেটা গ্রিন হাউস এফেক্টে আছে। বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়বে, প্লাঙ্কটন নষ্ট হয়ে যাবে, খাদ্য মাছ প্রাণী বিভিন্ন জলজ প্রাণীদের কি হবে, খাদ্যের সংকট দেখা দিবে, বিভিন্ন রকম সমস্যা হবে। সেটা ওজোন স্তরের ফলে পরিবেশের উপর কি ক্ষতিকারক প্রভাব, সেই কোশ্চেনটাও দেওয়া আছে। আশা করি ওজোন স্তর সম্পর্কে মোটামুটি বোঝা গেল। এবারে আমরা চলো গ্রিন হাউস গ্যাসটা একটু দেখে নিই, দিলে এই টপিক সম্পর্কে ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দিলে আমি তোমাদের কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো এবারে দেখো আমরা গ্রিন হাউস গ্যাসটা সম্পর্কে পড়বো, গ্রিন হাউস গ্যাস এবং তার এফেক্ট। এটা পড়ার আগে প্রথমে তোমরা ছোট্ট করে গ্রিন হাউস কি জিনিসটা জানো না। শীতপ্রধান অঞ্চলে কিছু ঘর করা হয়, ঠিক আছে, কাঁচের ঘর, মানে যেখানে কি হয় উষ্ণতাটা হিমাঙ্কের নিচে নেমে চলে যায়, সেই সমস্ত অঞ্চলে ঘর করা হয় কাঁচের ঘর। কাঁচের ঘর করে তার মধ্যে কি করা হয়, উদ্ভিদ প্রতিপালন করা হয়। কিভাবে করা হয় না, সেই কাঁচের ঘরের মধ্যে সূর্যের আলোক রশ্মিকে যখন প্রবেশ করার পরে ওই সূর্যের আলোক রশ্মি বিকলিত হয়ে বাইরে বেরিয়ে যেতে পারে না, ফলে ভিতরের উষ্ণতাটা কি থাকে, ঠিকঠাক থাকে। সেই উষ্ণতাটা ঠিকঠাক থাকে, সেই রকম ঘরকেই আমরা বলা হয় গ্রিন হাউস। আর গ্রিন হাউসের মধ্যে তাপ ধরে রাখার এই প্রক্রিয়াকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। মানে এই ঘরটার ভিতরে তাপ থাকে বলে তাকে বলা হবে গ্রিন হাউস, আর এই ঘটনাটাকে আমরা বলা হবে কি গ্রিন হাউস এফেক্ট। এই সেম জিনিসটা ঘটছে পৃথিবীতে। পৃথিবী হচ্ছে একটা গ্রিন হাউস, মানে পৃথিবী হচ্ছে একটা গ্রিন হাউস ঘর, তার মধ্যে যে তাপটা থেকে যাচ্ছে কোন পদ্ধতিতে সেটাকে বলা হচ্ছে এফেক্ট। বুঝা গেছে? তো সেটা কিভাবে হয় দেখো ভালো করে। এই যে সূর্য আছে, সূর্য থেকে যে আলোক রশ্মিগুলো আসছে, এই আলোক রশ্মিগুলো আসার পরে কিছু আলোক রশ্মি আছে যেগুলো এসে মেঘে প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে মেঘে। কিছু আলোক রশ্মি আছে ভূপৃষ্ঠে এসে প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। আবার কিছু আলোক রশ্মি আছে যেগুলা কি হচ্ছে বিভিন্ন মানে ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন ভাবে আসছে, প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে। কিন্তু কিছু আলোক রশ্মি আছে যেগুলো ভূপৃষ্ঠে থেকে যাচ্ছে। আবার কিছু আলোক রশ্মি আছে যেটা কি ভূমি শোষণ করে নিচ্ছে, গাছপালা ইত্যাদি শোষণ করে নিচ্ছে। বোঝা গেল? এবারে এই যে সমস্ত আলোক রশ্মিগুলো ধরো ফিরে যাচ্ছে সেগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু যে আলোক রশ্মিটা থেকে যাচ্ছে, ঠিক আছে, সেইটার জন্য পৃথিবীর উষ্ণতা দিনকে দিন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো কি কি কারণে থেকে যাচ্ছে দেখো। প্রথম কথা হচ্ছে, যদি ধরো আমার 10% থাকলে আমার কোনো ক্ষতি নেই, সেখানে থেকে যাচ্ছে কত, 20%। কেন থেকে যাচ্ছে 20%? তার জন্য দায়ী হচ্ছে কিছু গ্যাস। সেই গ্যাসগুলো কি কি তাহলে না, গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্রথম গ্যাস, CO2, তারপরে হচ্ছে মিথেন CH4, তারপরে হচ্ছে N2O, তারপরে কিছু জলীয় বাষ্প। এগুলো কিন্তু মেন ভূমিকা যেটা পালন করছে সেটা হচ্ছে CO2, মিথেন আর N2O। ঠিক আছে, এগুলা কিভাবে কাজ করছে না, এইগুলা কি করে না, এইগুলা সূর্য থেকে যে আলোক রশ্মিটা আসে সেই আলোক রশ্মিটাকে ফিরে যেতে কি করে, বাধা দেয়। ফিরে যেতে কি করে, বাধা দেয়। যার ফলে সূর্যের সেই যে প্রতিফলিত আলোক রশ্মিগুলো ক্রমাগত পৃথিবীর মধ্যে থাকতে 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 একটা সময় কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো যে সমস্ত গ্যাসগুলা এই গ্রিন হাউস, মানে পৃথিবী হচ্ছে কি একটা গ্রিন হাউস, গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি করতে সাহায্য করে, সেই সমস্ত গ্যাসকে আমরা কি বলি, গ্রিন হাউস গ্যাস। এখান থেকে তিনটা কোশ্চেন বলি আলাদা আলাদা। গ্রিন হাউস কি সেটা আলাদা উত্তর হবে, গ্রিন হাউস এফেক্ট কি সেটা আলাদা উত্তর হবে, গ্রিন হাউস গ্যাস কি সেটা আলাদা উত্তর হবে। বোঝা গেল? গ্রিন হাউস বললে ওই কাঁচের ঘরটা দিয়ে লিখতে হবে, গ্রিন হাউস এফেক্ট বললে এরকম সূর্যের রশ্মি করে আমাকে দেখিয়ে লিখতে হবে, গ্রিন হাউস গ্যাস বললে যে গ্যাসগুলো বললাম ওই গ্যাসগুলো কিন্তু লিখতে হবে। এবারে আমরা দেখি, আচ্ছা গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস এফেক্ট যে ঘটনাটা পৃথিবীতে ঘটছে, এটা কি পৃথিবীর জন্য ভালো না খারাপ? না ভালো। যে কোনো জিনিসই সবসময় মনে রাখবে দুটা ফ্রন্ট আছে, একটা হচ্ছে ভালো দিক আর একটা হচ্ছে খারাপ। যে কোনো জিনিস ভালো আছে খারাপও আছে, এমন নয় যে একটা জিনিস শুধুই খারাপ একটা জিনিস শুধুই ভালো, এরকম নয়, ভালো খারাপ দুটোই আছে। তো গ্রিন হাউস গ্যাসের ভালোটা কি, ভালো হচ্ছে এটাই, যদি গ্রিন হাউস গ্যাস না থাকতো, যদি গ্রিন হাউস গ্যাস না থাকতো তাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্বই থাকতো না। বলে কি করে প্রাণের অস্তিত্ব থাকতো না, না যদি গ্রিন হাউস গ্যাস না থাকতো ভূপৃষ্ঠের যে বায়ুমণ্ডল সংলগ্নের উষ্ণতা কত হয়ে যেত, প্রায় -30°C। তারপরে -30°C উষ্ণতায় কি প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব? বলো, -30°C উষ্ণতায় তো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়, তাই সেখানে কোনো জীবের অস্তিত্ব থাকতো না। এটাই হচ্ছে গ্রিন হাউস গ্যাসের উপযোগিতা। কিন্তু এই গ্রিন হাউস গ্যাসগুলো আমরা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড, মিথেন, এগুলো আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রয়োজনে, মানুষের প্রয়োজনে ব্যবহার করার পরে এই গ্যাসগুলো বৃদ্ধি করতে 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 উষ্ণতাও প্রতি বছর বৃদ্ধি করে দিচ্ছি, যেটাকে আমরা বলছি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, যেটার জন্য আমাদের সমস্যা হচ্ছে। যেটা আনুমানিক বলছে যে 2050 পর্যন্ত পৃথিবীর উষ্ণতা কত বৃদ্ধি পেয়ে যাবে, 5°C কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। কত বৃদ্ধি পেয়ে যাবে, 5°C কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে।
এইটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তাহলে এখান থেকে আমরা তিনটা কোশ্চেন বলে দিচ্ছি। গ্রিন হাউস গ্যাস, এক নম্বর বলেছিলাম কি গ্রিন হাউস গ্যাস কি, 2 নম্বর বলেছিলাম গ্রিন হাউস এফেক্ট, 3 নম্বর গ্রিন হাউস গ্যাস, 4 নম্বর গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এবার এই গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়নের উষ্ণতা যদি বৃদ্ধি পায় কি হবে? সেম জিনিস আগেও বলেছি, উষ্ণতা বৃদ্ধি পেলে সমুদ্রের জলস্তর বাড়বে, বরফ বরফ গলে যাবে, বরফ গলে জলস্তর বাড়বে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো কি হয়ে যাবে? জলমগ্ন হয়ে যাবে, সব জলের নিচে কি হবে? তলিয়ে যাবে। গ্রীষ্মকালীন রোগ প্রকোপ বাড়বে, ম্যালেরিয়া ডেঙ্গু প্রভৃতি রোগে আক্রান্তের সংখ্যা বাড়বে, অলরেডি দেখতে পাচ্ছ। আচ্ছা, এগুলো কমানোর উপায় কি? সিম্পল জিনিস, এগুলো মুখস্থ করার কিছু নেই। কমানোর উপায় কি? কমানোর উপায় যে CO2, আমাদের যে গ্রিন হাউস গ্যাসগুলোকে কমাতে হবে, CO2 গ্যাস কমাতে হবে, CH4 মিথেনকে কমাতে হবে, N2O কে কমাতে হবে। আচ্ছা, এগুলো কমাবো কি করে? তাহলে আমরা 5 কি করে গাড়ি কি চালাবো না, সাইকেল কি চালাবো না? চালানো যাবে। আমাদের এমন কিছু ব্যবহার করতে হবে যেটা অলরেডি হচ্ছে, দেখছো ব্যাটারি গাড়ি চালু হয়ে গেছে, ঠিক আছে। তারপরে সোলার এনার্জি চালু হচ্ছে, ঠিক আছে। পেট্রোলের জায়গায় ইথানল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তারপরে সিএনজি মাধ্যমে গাড়ি চালানো হচ্ছে, বিভিন্ন রকমের প্রকল্প নেওয়া হচ্ছে যাতে কি হয়? কার্বন মুক্ত দেশ তৈরি হয়। তার জন্য আমাদের কি কি করতে হবে? তার জন্য আমাদের কিছু শক্তি প্রয়োগ করতে হবে। কি কি শক্তি প্রয়োগ করতে হবে? না, সৌরশক্তি, যেটা তোমরা দেখতে পাচ্ছ, বায়ু শক্তি, বর্জ্য থেকে বিদ্যুৎ, বায়োফিউল, বায়ো ইথানল, বায়ো ডিজেলের ব্যবহার করা হচ্ছে গাড়িতে, ঠিক আছে। পেট্রোলের সঙ্গে বিভিন্ন রকমের ইথানল মিশানো হচ্ছে, অলরেডি ভারত সরকার মানে পেট্রোলের সাথে মদকেও মিশিয়ে গাড়ি চালানোর চেষ্টা করছে, ঠিক আছে। তো এই অপ্রচলিত শক্তি মানে অপ্রচলিত শক্তির ব্যবহার আমাদের বাড়াতে হবে, প্রচলিত শক্তির ব্যবহার কমাতে হবে। এটাই হচ্ছে মেন জিনিস, যেটা করতে পারলে গ্রিন হাউস গ্যাস কন্ট্রোলে থাকবে। আর গ্রিন হাউস গ্যাস যদি কন্ট্রোলে থাকে তাহলে এগুলার কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার এখান থেকে তোমাদের পড়তে পারে যে গ্রিন হাউস গ্যাস কন্ট্রোল করার জন্য আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত। তখন তোমাদের সেই সমস্ত সৌরশক্তি ব্যবহার ইত্যাদি ইত্যাদির ব্যবহার এগুলো লিখতে হবে, লিখে তোমাদের কাজ করতে হবে। এই হচ্ছে টোটাল প্রথম চ্যাপ্টারটা, পরিবেশের জন্য ভাবনার একটা কনসেপ্ট, যেখানে বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে বলা আছে, গ্রিন হাউস গ্যাস সম্পর্কে বলা আছে, তার এফেক্ট সম্পর্কে বলা আছে। এবারে তোমাদের সামনে কিছু কোশ্চেন রাখছি, যেগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা নিজেরা রেডি করে রাখবে, ঠিক আছে। এটা আমাদের প্রথম টপিক শেষ হলো মোটামুটি। পরের ক্লাসে আমরা গ্যাসের আচরণ নিয়ে আলোচনা করবো, যেখানে বয়লের সূত্র, চার্লসের সূত্র রয়েছে, যেটা 3-4টা ক্লাস হতে পারে, এবং প্রত্যেকটা ক্লাসে শেষেই সেখান থেকে যত রকম প্রশ্ন হতে পারে আমি দিয়ে দেবো। বাকি তোমাদের টেস্ট বই পড়ে টুকটাক করলে মোটামুটি 100% কমন পাবে মাধ্যমিকে, কোনো চিন্তা নেই। আর যে কোশ্চেনগুলো পারবে না কমেন্ট করে জানাবে, ঠিক আছে। অথবা আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে, আমি সেই কোশ্চেনের উত্তরগুলো তোমাদের পাঠিয়ে দেবো। দেখে নাও কোশ্চেনগুলো, আর স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নিতে পারো, যা ইচ্ছা করতে পারো। এই যে কোশ্চেনগুলো দেখে নাও, পরিবেশের জন্য ভাবনার। বায়ুমণ্ডলের যে স্তরটিকে বলা হয় শান্তমণ্ডল, সেটি হলো কি? বায়ুমণ্ডল সবথেকে বেশি পরিমাণে রয়েছে, বায়ুমণ্ডলের সবথেকে বেশি পরিমাণে রয়েছে। বায়ুমণ্ডলের ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হলো কি? বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাই অক্সাইডের অবদান প্রায় কি? স্টোন ক্যান্সার কারণ হলো। বায়ুমণ্ডলের ওজোন স্তর বিনাশে সবচেয়ে বেশি দায়ী কে? প্রাকৃতিক সৌরপর্দা হলো কি? বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্বের পরিমাপক এককের নাম কি? বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় কোথায়? হ্যালোজেন সমূহ যে বায়ুস্তরে গিয়ে সক্রিয় হয় তা হলো কি? ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহৃত হয় কোথায়? কোন গ্রিন হাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সর্বাধিক? পরিবেশে নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রমাণ, প্রধান উৎস হলো কি? এইভাবে কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি পরপর দেখাচ্ছি বা লিখে নিতে পারো, ঠিক আছে। এরকম সবগুলো দেখে নাও, তুলে নাও, যা করতে পারো। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হলো ড্যাশ, স্ট্র্যাটোস্ফিয়ারের উপর নাম কি? কার্যকরী সৌর বিকিরণ হলো সূর্যরশ্মি ড্যাশ। তোলা আছে বায়ুমণ্ডলের প্রধান 3টি গ্যাসীয় উপাদানের নাম লেখো। আবহাওয়া মণ্ডল বলা হয় কোন স্তরকে? CFCর পুরো নাম কি? বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব, এগুলো সব করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। একটা সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলি ওজোন অণু বিভাজন করতে পারে? এটা দেখিয়ে দিয়েছিলাম বিক্রিয়া দিয়ে। একটা সক্রিয় ক্লোরিন পরমাণু মানে এই যে Cl মূলকটা দিয়ে যেটা করেছিলাম, ঠিক আছে। Cl মূলকটা দিয়ে যেটা করেছিলাম সেইটা, Cl মূলক যেটা দেখিয়েছিলাম না, এই যে Cl ডট প্লাস O3, ঠিক আছে, তখন তৈরি হতো কি? ClO প্লাস O2, যে বিক্রিয়াটা দেখেছিলাম সেইটা, যে একটা সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলি ওজোন অণু বিভাজন ঘটাতে পারে। বিশ্ব উষ্ণায়নের সর্বোচ্চ মারাত্মক প্রভাব কোনটি? ক্লোরোফ্লোরোকার্বন ও হ্যালোজেনের মধ্যে কোনটির ওজোন ক্ষয়ের ক্ষমতা বেশি? মানে ক্লোরোফ্লোরোকার্বন মানে CFC না হ্যালোজেন মৌল মানে ক্লোরিন। প্রাকৃতিক কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃদ্ধির জন্য প্রধান কারণ কি? বায়ুমণ্ডলের উপাদান কি কি? কোশ্চেনগুলো দেখে নাও। ওপিডির পুরো নাম কি? বায়ুমণ্ডলের ওজন পরিমাপ মাপার যন্ত্রের নাম কি? হ্যালন কি? একটি সক্রিয় ক্লোরিন কতগুলি, এগুলো তো আমি দেখালাম, ঠিক আছে। এখানে দেখে নাও। বায়ুমণ্ডলে এক্সোস্ফিয়ার স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বিদেশের উষ্ণতা হ্রাসের কারণ কি? ওই যে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়? ওজোন স্তর ধ্বংসের কারণ কি? বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায় লিখো। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব লিখো। বিশ্ব উষ্ণায়ন বলতে কি বুঝো? এগুলো বড় বড় কোশ্চেন। ফসলের উৎপাদনে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কিভাবে ব্যবহৃত হয় ব্যাখ্যা করো। ওজোন হল বলতে কি বুঝো? আয়নোস্ফিয়ার স্তরের উষ্ণতা বেঁধে উচ্চতা ভেদে উষ্ণতার কিরূপ তারতম্য হয়। মিথেন হাইড্রেট কি? ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বায়ুর চাপের কি পরিবর্তন হয় তার কারণ উল্লেখ করো। বায়োমাস বা জীবভর বলতে কি বোঝো? এটি কি কাজে ব্যবহার করা হয়? এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কিন্তু রেডি করতে হবে। কোনো কিছু উত্তর না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের দিন আমরা গ্যাসের আচরণ সম্পর্কে আলোচনা করবো, যেখানে 3-4টা ক্লাস হবে, তবে যতটুকু পড়াবো তার মধ্যে যতগুলো কোশ্চেন থাকবে তোমরা এরকম পেয়ে যাবে। এই কোশ্চেনগুলো রেডি করলে মোটামুটি 90% তো কমন, 100% শিওর পাবে, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্ত। পরে আমরা নেক্সট ক্লাসে গ্যাসের আচরণ নিয়ে আলোচনা করব। চলো।